আপনারা জেনে খুশি হবেন যে 2009 থেকে যে ব্রত নিয়ে আমি নামছি যে এই দেশে ভালো ডাক্তার তৈরি করবই এবং এই দেশে থেকেই ভালো ডাক্তারি করা সম্ভব। আজকে আমি যে একটা স্যাম্পল লেকচার আপনাদের জন্য নিয়ে আসছি যে ডেভিডসন বক্স থেকে বা ডেভিডসন ফ্লোচার্ট থেকে এসএস বক্সে আপনাদের নিয়ে যাবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইনসুলিন বাড়ছে বা সি পেপটাইডটা কমে গেছে। দিস ইজ এক্সোজেনাস ইনসুলিন। আমরা মাথায় রাখলাম যে আমরা ইনসুলিন ওমাই ডায়াগনোসিস করবো, বাট বিফোর হ্যান্ডস মাথায় পিটিউটারি, পেটে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই দুইটাকে এক্সক্লুড করবো, করেই আমরা ডায়াগনোসিস করবো ইনসুলিন। তার নন ডায়াবেটিক্স, ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া, প্রো ইনসুলিন ইনসুলিন রেশিও বেশি, ইনসুলিন বেশি, সি পেপটাইড বেশি। সো ইয়াস, the diagnosis insulinoma. So let's start one of the important lectures for endocrinology. Hello my dear doctors. আপনারা জেনে খুশি হবেন যে 2009 থেকে যে ব্রত নিয়ে আমি নামছি যে এই দেশে ভালো ডাক্তার তৈরি করবই এবং এই দেশে থেকেই ভালো ডাক্তারি করা সম্ভব। এই দুইটা কথাকে প্যারালেলি আমাকে প্রুফ করার জন্য আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং সেই চেষ্টা এবং সেই ব্রত এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে ডেভিডসনের উপর একটি বাংলায় আপনাদের জন্য লেকচার নিয়ে আসছি এবং এই ডেভিডসনের উপর যে বাংলায় যে লেকচারটি নিয়ে আসছি আমি আশা করছি এই বাংলা ভাষাভাষী যে ডাক্তাররা, স্পেশালি আমাদের দেশের ডাক্তারদের, যেন ডেভিডসন যেহেতু আমরা পড়ি, এই ডেভিডসনের যে বক্সেসগুলো আছে, দিস বক্সেস আর ইন্টিগ্রাল পার্ট ফর এভরি ডক্টরস প্র্যাকটিসিং ইন বাংলাদেশ ইন মেডিসিন, এবং মেডিসিনের যত সকল ব্রাঞ্চের ডাক্তার আছেন সবাই কিন্তু ডেভিডসন পড়ে আসছেন। তো আপনাদের জন্য একটা বড় বক্তব্য হচ্ছে আমার একটাই, যে ডেভিডসন যেইভাবে লেখা আছে, যেইভাবে অ্যাপ্রোচ লেখা আছে, ফ্যান্টাস্টিক অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড ফাইনেস্ট বুক এভার আই হ্যাভ সেড। এবং আমিও নিজে ডেভিডসন পড়ি, ডেভিডসন দেখি, ডেভিডসন পড়েই আমি বড় হয়েছি। কিন্তু আমি ডেভিডসন থেকে আমি একটা নিজস্ব একটা এসএস বক্স দেবো, মানে ডেভিডসন বক্সগুলোকে আমি দেখিয়ে পরবর্তীতে আমি আমার নিজস্ব এসএস বক্স দেবো, যেই বক্সের মাধ্যমে আপনি আপনার জীবনটাকে একটা বক্সের ভিতরে রাখতে পারবেন, একটা স্ট্রাকচার রাখতে পারবেন, একটা সিস্টেমেটিক ওয়েতে থাকতে পারবেন, থেকে আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ডাক্তার হবেন। আমাদের দেশে সবচাইতে বড় অভাব ভালো ডাক্তার। আমাদের দেশে অনেক অগণিত দক্ষ ডাক্তার রয়েছে, আমাদের অগণিত অনেক বেশি বলবো যে স্পেশালিস্ট ডাক্তার রয়েছে এবং অনেক কম্পিটেন্ট ডক্টর কিন্তু রয়েছে, কিন্তু একটাই অভাব, ভালো ডাক্তার। আরেকটা শব্দ আমি বলতে চাই, গুড ডক্টর এবং হচ্ছে কনফিডেন্ট ডক্টর। আমাদের ডাক্তারদের আমাদের গুড হতেই হবে এবং আমরা কনফিডেন্ট হতে হবে। আমাদের একটাই যদি আমি বলি যে এই কনফিডেন্ট না আমাদের হাত ধরে আসবে তখনই যখন আমরা একজন গুরুর হাত ধরে শিক্ষাটা গ্রহণ করতে পারবো এবং সেই শিক্ষাটাকে গুরুর কথা শুনে, গুরুর কথা মেনে আমি আমার সেই চিকিৎসা বিদ্যাটা যখন মানুষের মাধ্যমে প্রকাশ করব, মানুষের মাধ্যমে অ্যাপ্লাই করব, তখনই দেখতে পারবো যে আমি আমার যেই শিক্ষা শিখেছি বা যেই শিক্ষা অর্জন করেছি সেই শিক্ষাটা আমি আমার রোগীদের মাধ্যমে প্রকাশ করে বা রোগীদের মাধ্যমে ব্যবহার করে, আমি ব্যবহারিক বিজ্ঞানকে চর্চা করে আমি সামনের দিকে কিন্তু এগোতে পারবো এবং রোগীকে বেস্ট সার্ভিসটা দিতে পারবো। সেই লক্ষ্যকে সামনে রেখেই আজকে আমি যে একটা স্যাম্পল লেকচার আপনাদের জন্য নিয়ে আসছি যে ডেভিডসন বক্স থেকে বা ডেভিডসন ফ্লোচার্ট থেকে এসএস বক্সে আপনাদেরকে নিয়ে যাব। সো লেটস স্টার্ট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লেকচার্স ফর এন্ডোক্রাইনোলজি। আমরা দেখতে পাচ্ছি একটা ফ্লোচার্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা, হুইপলস ট্রায়াড কনফার্ম। ইউ সি, আমি প্রথমে যেটা করব আপনাদেরকে এই বক্স বা এই ফ্লোচার্টটাকে আমি একটু রিড করব, ফলোড বাই আমি আপনাদেরকে এসএস বক্সে নিয়ে যাব এবং আপনাদেরকে ডিসকাস করে বুঝিয়ে দেব আসলেই এই ফ্লোচার্টটাই যদি আমাদেরকে বুঝতে হয় বা এইটা দিয়ে যদি আমাদেরকে ভালো ডাক্তারি করতে হয়, আপনি যদি 3rd ইয়ার থেকে 5th ইয়ার মেডিকেল স্টুডেন্ট হন, অথবা যদি ট্রেনি ডক্টর, মিড লেভেল ডক্টর, অথবা যদি স্পেশালিস্ট ডক্টর হন, আপনার কিন্তু এই জিনিসটা অনেক ভালো করে বুঝতে হবে। আমরা হয়তো বুঝি সবাই, কিন্তু কনফিডেন্টলি হয়তোবা জানি না, কনফিডেন্টলি আমরা কারো কাছ থেকে শুনি নাই। এই কনফিডেন্টটা দেওয়ার জন্য আমি আসছি আপনাদের কাছে। আপনি কনফিডেন্ট হয়ে ভালো ডাক্তার হয়ে সমাজে সুপরিচিত হন, সবার কাছে আশীর্বাদ দোয়া প্রার্থনা করুন, যেন আপনি এট দ্য এন্ড অফ দ্য লাইফ ফিল করেন, ইয়েস আমি আমার রোগীদেরকে সর্বোচ্চ চেষ্টা করছি, সর্বোচ্চ সার্ভিস দিয়ে গেছি। এটাই হবে আপনার জীবনে সবচাইতে বড় কাজ। আমরা যেই চার্টটা দেখতে পাচ্ছি এটা একটা ফ্লো চার্ট, বেসিক্যালি ফিগার 2026। ইয়েস মাই ডিয়ার, লেখা আছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া।
Differential diagnosis of spontaneous hypoglycemia, measurement of insulin C-peptide concentrations during an episode is helpful in determining the underlying cause. তাহলে আমরা যদি উপর থেকে একটু ফ্লোচার্টটা পড়ি, the 𝗲𝗄𝗄𝗺 triad confirmed. What does this triad really means? I'll discuss later on. Patient had symptoms of hypoglycemia, low blood sugar measured at the time of the symptoms, and symptoms resolved on correction of hypoglycemia. আপনি যদি একটু সিমটমসটাকে সার্কেল করেন, লো ব্লাড সুগারকে সার্কেল করেন, অ্যান্ড রিজলভ শব্দটাকে সার্কেল করেন, তাহলে এই তিনটা শব্দ মিলে আসলে হুইপলস ট্রায়াড হয়। আমি সব বুঝিয়ে দেব। তারপরে আপনি করবেন কি, একটা ইনসুলিন আর সি পেপটাইড লেভেল করবেন। লেভেল করে দেখবেন যে ইনসুলিন লেভেল যদি লো হয় বা সি পেপটাইড যদি লো হয়, আমরা একটা গ্রুপ অফ পিপলসকে পাইছি যারা এই গ্রুপের মধ্যে পড়ে গেছে। এর মধ্যে অ্যালকোহল, ড্রাগস, ক্রিটিক্যাল ইলনেসেস, hyperpituitaris, rare primary cortical failure, rare in adults, non-islet cell tumor, 𝗵𝗂𝗂𝗏, and inborn errors of metabolism. Next আমরা দেখতে পাচ্ছি ইনসুলিন বাড়ছে বাট সি পেপটাইডটা কমে গেছে। দিস ইজ এক্সোজেনাস ইনসুলিন। আরেকটা হচ্ছে আমরা দেখলাম ইনসুলিনও বাড়ছে আবার সি পেপটাইডও বাড়ছে, তাহলে সেটা কি ইনসুলিনোমা অথবা আদার দেন ইনসুলিনোমা লাইক দ্য সালফোনাইলুরিয়াস, আদার ড্রাগস, হাইপারইনসুলিনিজম অফ ইনফ্যান্সি। তাহলে এই যে একটা বক্স আমরা দেখতে পাচ্ছি যে ডিপেন্ডিং অন দ্য ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস অফ ইনসুলিন অ্যান্ড সি পেপটাইড, লাইক ইনসুলিন সি পেপটাইড দুইটাই কমে গেছে, আমরা এটাকে এন্ডোক্রাইনের ভাষায় আমরা যখন কমে যায় এটাকে বলি সাপ্রেসড। সো ভয় পাওয়ার কিছু নাই। ঠিক একইভাবে ইনসুলিন যখন নট সাপ্রেস রাদার দেন ইনক্রিজ অ্যান্ড সি পেপটাইড সাপ্রেসড করছে, এবং ইনসুলিন নট সাপ্রেস রাদার দেন রেইজড অ্যান্ড সি পেপটাইড রেইজড। সো এই যে শব্দগুলো আমরা ইংরেজিতে ব্যবহার করি তখনই হয়তো আমাদের একটু কনফিউশন হয়। মানে আমরা দেখতে পাচ্ছি যে লেভেলগুলো দেখে আমরা ডিফারেন্ট ডায়াগনোসিস কিন্তু করলাম, এবং এর উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে ডিফারেন্ট ডায়াগনোসিস করতে হবে। এবং আপনি যদি কোনো পরীক্ষাও দিতে চান, পরীক্ষায় দেখবেন ছোট ছোট কোয়েশ্চেন থাকবে যে ইনসুলিনও বেশি সি পেপটাইডও বেশি, কি আনসার হবে? ইনসুলিন কম সি পেপটাইড কম, তাহলে কি আনসার হবে? আবার দেখা গেল যে ইনসুলিন বেশি বাট সি পেপটাইড কম, দুইটা দুই দিকে, তাহলে কি আনসার হবে? এবং এটা কনফিডেন্টলি কিভাবে জানবেন? আপনি আপনাদেরকে এখন এই যে ডেভিডসন বক্স অথবা ডেভিডসন ফ্লোচার্ট থেকে এইবার আমি এসএস বক্স এবং এসএস ফ্লোচার্টে চলে যাব। দেখেন হাউ ইট ইজ হেল্পফুল মাই ডিয়ার। লেটস টক অ্যাবাউট ইট। ইয়েস মাই ডিয়ার, আমরা যেই টপিকটা ডিসকাস করছিলাম হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে সুগার লেভেল যদি আপনার 4 বা 3-এর নিচে চলে যায় তখনই আমরা এটাকে হাইপোগ্লাইসেমিয়া বলছি। এখন এই হাইপোগ্লাইসেমিয়াটা দুই ধরনের একটা টার্ম ইউজ করছে। একটা নাম হচ্ছে ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া। ফাস্টিং মানে হচ্ছে আপনি যদি ফাস্ট থাকেন, মানে রোজা থাকি, এই যে রোজার মাস চলছে, আপনি অনেক সময় ধরে রোজা রাখছেন কিন্তু আপনি কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে না, বা হচ্ছে হয়তো আপনি বুঝতেছেন না, মানে অ্যাসিমটোমেটিক হতে পারে, বাট অ্যাটলিস্ট আপনি যে এই যে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, এমনও কান্ট্রি আছে যেখানে 18 ঘন্টা পর্যন্ত মানুষ ফাস্টিং থাকে, তারপরও কিন্তু কোনো হাইপোগ্লাইসেমিয়া হয় না। এটা বলার অর্থ হচ্ছে যে পেশেন্ট কোনো সিমটমস ফিল করে না। সিমটমসটা কি হবে? অল দ্য sympathetic nervous systems will be activated. Sympathetic nervous system মানে আপনি দেখবেন ট্রেমর ফিল করবেন, হাঙ্গার ফিল করবেন, অ্যাংজাইটি হবে, ঘেমে যাবেন, এবং আস্তে আস্তে একটু ডিসওরিয়েন্টেড হয়ে যাবেন, আলটিমেটলি কনফিউশন, কনভালশনস, কমা হয়ে যাবেন, একদম পুরো কমাতে চলে যেতে পারেন। হাইপোগ্লাইসেমিয়া সিমটমস হতে পারে। তো আমি বলার অর্থ হচ্ছে এই যে হাইপোগ্লাইসেমিয়া হয় না কিন্তু যাদের ফাস্টিং থেকে হাইপোগ্লাইসেমিয়া হয় তাদেরকে আমরা বলছি ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া, অথবা এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া। আমি ধরেই নিলাম যে আপনারা বুঝতে পারছেন আমার কথাটা। মানে আমরা ফাস্টিং থাকলে হাইপোগ্লাইসেমিয়া, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ এটা হওয়ার তো কথা না। তো এই স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া অথবা ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া, সুগার কম হয়ে যাওয়া, এটা যেমন সুগার বেশি থাকে কোন রোগী? ডায়াবেটিস রোগী। মানে এই ফেনোমেনাটা সবচেয়ে বেশি ডায়াবেটিস রোগীরই হয়। মানে ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়ার যদি 1 নম্বর পেশেন্টে হয় সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। মানে ডায়াবেটিক পেশেন্টস আর the most common idea getting the hypoglycemic episodes. কেন? দেখা গেল সে ইনসুলিন নিছে, খাবারটা খায় না, অথবা ইনসুলিন বেশি নিছে, কম খাবার খাইছে, অথবা ইনসুলিন নিয়েই সে হাঁটতে চলে গেল, হাইপোগ্লাইসেমিয়া পড়ে গেল। তাহলে এই মানে দিস দ্য কমন। এবং দেখা গেলো ইনসুলিন অনেক মানে সন্ধ্যার দিকে নিয়ে নিছে, খাওয়াটা খেয়ে ফেললো, দেখা গেলো ভোর রাত্রে তার প্রচুর হাইপোগ্লাইসেমিয়া হয়। দিস ইজ অ্যাকচুয়ালি ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া অথবা স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়ার মধ্যে পড়ে, এবং সেটা ডায়াবেটিস রোগীরা সবচেয়ে বেশি সাফার করে। Let's get back here.
সো ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া ডায়াবেটিস পেশেন্টদের হয়, এবং এই ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া এইটা নিয়ে মানে প্যানক্রিয়াস নিয়ে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি কাজ করছেন ওনার নাম হচ্ছে হুইপলস ট্রায়াল, মানে হুইপলস আর কি। হুইপলস সাহেব প্যানক্রিয়াস নিয়ে অনেক নাড়াচাড়া করছেন, আমরা ছোটবেলায় যেমন পড়ছি না হুইপলস অপারেশন, মানে প্যানক্রিয়াস নিয়ে নাড়াচাড়া যিনি করছেন ওনার নামই হচ্ছে হুইপলস। এই হুইপলস একটা ডেফিনিশন দিয়েছেন, একটা ট্রায়াড দিয়েছেন যে কি এই ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়ার ডেফিনিশনটা কি। উনি দুইটা শব্দ যেহেতু বলছে ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া, তাহলে বলছে যে হ্যাঁ ফাস্টিং এ কি হবে, আপনার সিমটমস হবে, নাম্বার 1 ক্রাইটেরিয়া। সেকেন্ডে বলতেছে হাইপোগ্লাইসেমিয়া, আপনি বলছেন ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া, ফাস্টিং এর সিমটম হবে, এবং আপনি ফাস্টিং এর সিমটম হওয়ার পরেই যখন আপনি ডকুমেন্টেড করবেন দেখবেন যে আপনার হাইপো হয়ে গেছে। সো ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া, এবং এই সিমটমস গুলো কি হবে, রিলিভড হবে বা রিজলভ হবে উইথ সুগারি ড্রিঙ্ক দিলে দেখবেন রিজলভ হয়ে গেছে। মানে আপনি ফাস্টিং আছেন, আপনার সিমটমস হবে, আপনি ডকুমেন্ট করলেন, করে দেখলেন ওরাই সুগার লেভেল লো, এবং আপনি একটা সুগার ড্রিঙ্ক খেয়ে ফেলেন বা একটু চকলেট খেলেন, খেয়ে দেখলেন ও ফিলিং রিলিভড, রিজলভ এলো, তখন এই তিনটাকে মিলেই কিন্তু বলা হয়েছে ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া, এবং এটাকেই হুইপলস ট্রায়াড হিসেবে বলা হয়েছে। তাহলে আমরা ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া কি জিনিস কিন্তু অলরেডি শিখে ফেললাম। সো আমার উদ্দেশ্য হচ্ছে যে ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া ডেফিনেটলি ডায়াবেটিক্স আর দ্য মোস্ট কমন, মানে ডায়াবেটিক পেশেন্টরাই ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়াতে পড়ে। আমি আপনাদেরকে শেখাবো এই উদ্দেশ্যটা ডায়াবেটিক পেশেন্টদের বাদ দিয়ে দেন, এখন আসেন নন ডায়াবেটিক পেশেন্টস লাইক সে ফর এক্সাম্পল মি, এবং আপনারা যারা নন ডায়াবেটিক্স আছেন তাদের যদি ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া হয়, ফাস্টিং থাকলে সিমটম হলো ডকুমেন্টেড যদি সুগার কমে যায়, ও মাই গড, তারপরে আপনার কি হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে এবং ডকুমেন্টেড করে এবং চিনি খাইলে আপনার ভালো লাগে, দিস ইজ কল ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া। নন ডায়াবেটিক্স নাই, তাদের ক্ষেত্রে আমরা কি ভাববো, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো কি হবে, বা কজেস অফ আমরা লিখলাম ফাস্টিং হাইপোজ in non-diabetics patient. I have given a mnemonics here, explain minder. It's a very famous mnemonics is the explain. EX for exogenous minder. You see EX for exogenous. P for pituitary, L for liver disease, A for adrenal, I for insulinoma, and for non-pancreatic tumors. আমার উদ্দেশ্যটা কি দেখেন, আপনি এক্সপ্লেইন তো লিখছি আমরা, এখান থেকে যদি আমি বলি ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া ডায়াবেটিস বাদ দিয়ে একটা কারণ জানতে, সেটা হচ্ছে ইনসুলিনোমা। আমি কি আবার বলছি, ইনসুলিনোমা আপনাকে মনে রাখতেই হবে। ইনসুলিনোমায় আমাদের উচিত এটাকে ইনক্লুড করা, আর ইনসুলিনোমায় উচিত হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করা। আমি আবার বলছি we need to include it fast and accelerate fast before moving down to the other differential diagnosis. আমার বলার অর্থ হচ্ছে ইয়েস মাই ডিয়ার, নন ডায়াবেটিক্স পেশেন্টের যে ডায়াগনোসিস গুলো আমরা যদি এক্সপ্লেন শব্দটা মনে রাখি, তাহলে আমরা দেখবো এক্সোজেনাস ইনসুলিন অথবা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস মাইডার। ওই যেটা বললাম নন ডায়াবেটিক পেশেন্ট, নন ডায়াবেটিক, আমি যদি একটু ইনসুলিন নেই তাহলে সুগার কমে যাবে, আমি যদি একটা সালফোনাইলিয়াস ট্যাবলেট খেয়ে ফেলি তাহলে সুগার কমে যাবে। ঠিক একইভাবে পি ফর পিটিউটারি মিনস দ্য হাইপোপিটিউটারিজম, অ্যান্ড পিটিউটারি অ্যান্ড অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে আমি আলাদা রাখলাম। পিটিউটারি মাথায় আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড পেটে আছে, এই দুইটা অর্গানের কথা আপনাকে মনে রাখতে হবে। সো অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, আর মাঝখানে আছে এল ফর লিভার, লিভার যে কোনো ডিজিজ হতে পারে, and I for insulinoma as I said, and N for non-pancreatic tumors. আমি among these যে কথাগুলো বলছি যে exogenous ইনসুলিন এবং তো রাখেনি, আর P for pituitary, A for adrenal insufficiency হাতে রাখেন, এই দুইটাকে অ্যাকসেপ্ট করতে হবে বিফোর মেকিং দ্য ডায়াগনোসিস ইনসুলিনোমা। ঠিক একইভাবে আপনি লিভার ডিজিজ ভুলে যান, নন প্যানক্রিয়াটিক টিউমার্স ভুলে যান। আমি আবারও বলছি, আপনার এক্সোজেনাস তো জেনেই যাবেন পেশেন্ট কি নিচ্ছে না নিচ্ছে, হিস্ট্রি থেকে নিতে পারছেন, আর পিটিউটারি অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে অ্যাকসেপ্ট করতে হবে বিফোর মেকিং ইউর ডায়াগনোসিস ইনসুলিনোমা মাইটার। তাহলে আমরা যদি এই বক্সটা জানি, তাহলে কিন্তু আমাদের মাথায় কাজ করতেছে, হ্যাঁ একটা ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া নন ডায়াবেটিক্স পেশেন্ট আমাদের ইনসুলিনোমা ডায়াগনোসিস করতে হবে, এবং আমাদের মাথায় রাখলাম আমরা পিটিউটারিকে অ্যাকসেপ্ট করে দেবো এবং অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সিকে অ্যাকসেপ্ট করেই ডায়াগনোসিসটা করবো, এর আগে কিন্তু করবো না। ইয়েস মাইটার। এখন আমরা যদি ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া যদি আমরা খেয়াল করলাম, আমরা মাথায় রাখলাম যে আমরা ইনসুলিনোমাই ডায়াগনোসিস করব, বাট বিফোর হ্যান্ডস মাথায় পিটিউটারি, পেটে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই দুইটাকে অ্যাকসেপ্ট করব, করেই আমরা ডায়াগনোসিস করব ইনসুলিনোমা। তাহলে আমরা কি টেস্ট করব? দ্য নেক্সট স্টেপ শুড বি দ্য ইনসুলিন লেভেল করব, সি পেপটাইড করব, প্রো ইনসুলিন, ইনসুলিন র্যাশি করব। সে ফর এক্সাম্পল ইয়েস মাইটার, যে আমরা কি করব, ইনসুলিন লেভেল দেখব, প্রো ইনসুলিন, ইনসুলিন র্যাশি, সি পেপটাইড করব। তাহলে আমরা ইনসুলিনোমার পেশেন্টদেরকে আমরা খেয়াল করব, ইনসুলিনোমার পেশেন্টদেরকে আমরা খেয়াল করতেছি কি থাকতেছে, যে ইনসুলিন লেভেল উইল বি ভেরি ভেরি হাই, তিনটা এরো দিছে। ইন কন্ট্রাস্ট
সালফোনাইলুরিয়াস পেশেন্টদেরও কি থাকবে, ইনসুলিন লেভেল হাই থাকবে। এক্সোজেনাস ইনসুলিন, মাত্র ইনসুলিন নিলেন, তাদেরও ইনসুলিন লেভেল হাই থাকবে। কিন্তু প্রো ইনসুলিন ইনসুলিন রেশিও যদি আমরা করি, দেখবো ইনসুলিন আমার পেশেন্টদের অনেক বেশি হাই থাকতেছে, খেয়াল করি অনেক বেশি হাই। তাহলে ইন কন্ট্রাস্ট সালফোনাইলুরিয়াস পেশেন্টদের কিন্তু এত থাকবে না, এবং এক্সোজেনাস ইনসুলিনও থাকবে না। কেন থাকবে না? কারণ আমরা একটু খেয়াল করি, ইনসুলিনোমা মানে কি একটা টিউমার, আর এই টিউমারকে প্রচুর পরিমাণে ইনসুলিন তৈরি করা লাগছে। আমি এরকম একটা উদাহরণ দিই আর কি। ধরেন একটা বিস্কিট ফ্যাক্টরিতে আপনাকে কি করা হলো, একটা বিস্কিট ফ্যাক্টরির ক্ষমতা হচ্ছে সে প্রতিদিন 1000 প্যাকেট বিস্কিট সে তৈরি করতে পারে। এখন সে একটা বড় একটা অর্ডার পাইলো, অর্ডারটা কি, তাকে 1 কোটি বিস্কিট প্যাকেট তৈরি করে দিতে হবে। তাহলে সে কি করবে জানেন, বিস্কিটের প্যাকেটও তো বানাবে, প্রত্যেকটা প্যাকেটের ভিতরে হয়তো 1টা 2টা ছোট ছোট বিস্কিট দিয়ে দেবে, ঠিক কিনা, যেহেতু সে অর্ডার পাইছে। ঠিক এরকমই ইনসুলিনোমাতে কি হবে, ইনসুলিনোমা ইনসুলিন ছাড়বে প্রচুর পরিমাণে, যেহেতু তাকে ছাড়তে হয়, তাহলে কি হবে, প্রো ইনসুলিন মানে প্রিম্যাচিউরড ইনসুলিনের পরিমাণ বেশি থাকবে দেন দ্যাট অফ দ্য নর্মাল ম্যাচিউরড ইনসুলিন। তো এই জন্য এই প্রো ইনসুলিন ইনসুলিন রেশিওটা আমরা খেয়াল করে দেখবো, অনেক বেশি পরিমাণে থাকবে। ইন কন্ট্রাস্ট সালফোনাইলুরিয়াস ইজ এ সিক্রেট গক্স, ট্যাবলেট খাবেন, সে প্যানক্রিয়াসকে ধাক্কা দিয়ে একদম ম্যাচিউরড ইনসুলিনকে বের করবে। তো এরকম কিছু পাবো না। আর এক্সোজেনাস ইনসুলিন তো ম্যাচিউরড ইনসুলিন, আপনি ইনসুলিন দিলে সুন্দর আমরা নর্মাল যে ম্যাচিউরড ইনসুলিন সেটাই পাবো। তো আলটিমেটলি প্রো ইনসুলিন ইনসুলিন রেশিও ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টেস্ট, ইজ নট অ্যাভেলেবল এভরিহোয়ার। এই টেস্টটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো ফ্রম আদার্স। তারপরে হচ্ছে সি পেপটাইডের কথা যদি আসি, আমরা একটু খেয়াল করি নর্মাল ইনসুলিনটা দেখতে, দেখেন এটা একটা সি পেপটাইড, আর এটা হচ্ছে আমাদের রিয়েল ইনসুলিন, ম্যাচিউরড ইনসুলিন। তাহলে ইনসুলিনটা দেখতে টোটাল এরকম। তাহলে আমাদের যে ইনসুলিনোমার পেশেন্টগুলো, যেহেতু সে এন্ডোজেনাস ইনসুলিন মানে পেট থেকে বেরোচ্ছে, তাহলে সে কিন্তু এই সি পেপটাইড সহই বেরোচ্ছে। মানে সি পেপটাইড করলে আমরা দেখবো ভেরি ভেরি হাই, 3টা এরব দিছে আমি। ইন কন্ট্রাস্ট সালফোনাইলুরিয়াসও মুখে ট্যাবলেট খাইলেন, সে এইরকমই একটা ইনসুলিন বের করবে, সেও সি পেপটাইড থাকবে, কিন্তু যতটুকু ইনসুলিন ততটুকুই সে মনে করে রিলিজ করবে, ততটুকুই সে সি পেপটাইডকে রিলিজ করবে। অন দ্য আদার হ্যান্ড এক্সোজেনাস ইনসুলিনের শুধু এই পার্টটা থাকবে, সি পেপটাইড থাকেই না। তাহলে আলটিমেটলি এক্সোজেনাস ইনসুলিনের কোনো পরিমাণ সি পেপটাইড থাকবে না। তাহলে প্রোভাইডেড দ্যাট, এই যে আমরা একটা সিনারিও পেলাম, এবং এই সাথেই আমরা যে ডেভিডসনের বইতে আমরা দেখলাম যে ইনসুলিন এবং সি পেপটাইড আমরা যদি লিখে নেই, ইনসুলিন এবং সি পেপটাইড আমরা করার পরে দেখি কি, যে এই দুইটা লেভেলই অনেক বেশি পরিমাণে, ইয়েস আমরা দেখলাম যে এখানে পাইলাম কি ইনসুলিন লেভেল বেশি, সি পেপটাইড বেশি, এখানে দেখলাম এইরকম, আমরা দেখলাম কি অনেক বেশি পরিমাণে সাপ্রেস করে গেছে, মানে ইনসুলিন এন্ড সি পেপটাইড সাপ্রেস করে গেছে। এইরকম যদি পাই, আমরা যে এক্সপ্লেইনের যতগুলো কারণ পড়ছে আদার দেন ইনসুলিনোমা, সবগুলো কারণ হবে এই এক্সপ্লেইনের। তাহলে এক্সপ্লান লিখে দিলাম, ইয়েস মাই ডিয়ার। তাহলে আমরা মনে রাখবো যে ইনসুলিন এবং সি পেপটাইড গুলো সবগুলোকে সাপ্রেস করবে অন্যান্য কারণগুলো, লাইক এক্সোজেনাস যদি আমরা বাদ দিয়ে দিই, এক্সোজেনাসও বাদ দিয়ে যান, তারপর পি ফর পিটিউটারি, এল ফর লিভার, এ ফর অ্যাড্রিনাল, এন ফর নন প্যানক্রিয়াটিক টিউমার্স। তাহলে অন্যান্য কারণগুলো আসলে বেসিক্যালি তারা করছে কি, ইনসুলিন এবং সি পেপটাইডকে সাপ্রেস করছে, বাট বাকি কারণগুলো হচ্ছে এই রকম। আমাদের উদ্দেশ্য কি, আমি আবার বলছি, ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক্স না নন ডায়াবেটিক্স পেশেন্ট, আমাদের টার্গেট হচ্ছে ইনসুলিনোমা ডায়াগনোসিস করা। তাহলে ইনসুলিনোমা পেশেন্টদেরকে আমরা কি পাচ্ছি, ইনসুলিন লেভেল তো বেশি পাচ্ছি সবার, দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোস যাদেরকে দেখলাম, কিন্তু আমরা দেখলাম প্রো ইনসুলিন রেশিও ভেরি ভেরি হাই, এবং আমরা পেলাম সি পেপটাইড ইজ ভেরি ভেরি হাই। এবং আমরা সামনের দিকে আগাবো, আমরা সাসপেক্ট করলাম যে ইয়েস এটা ইনসুলিনোমাই হতে পারে, তাহলে এটাকে আমরা ডায়াগনোসিস করব কিভাবে। নাও এখন আমরা সাসপেক্টেড ইনসুলিনোমা যেরকম করলাম, ইন এ নন ডায়াবেটিক্স ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া, প্রো ইনসুলিন রেশিও বেশি, ইনসুলিন বেশি, সি পেপটাইড বেশি, সো ইয়েস ডায়াগনোসিস ইনসুলিনোমা। ইনসুলিনোমা, সাসপেক্টেড ইনসুলিনোমাকে ডায়াগনোসিস করার জন্য আমরা কি করব, সুপারভাইজ 72 আওয়ার্স ফাস্টিং, মানে প্রলং ফাস্টিং, অ্যান্ড দিস ইজ দ্য ডায়াগনস্টিক টেস্ট। আপনার পরীক্ষায় দেখবেন যে এই কোয়েশ্চেনটাকে হিট করবে, এবং আপনারও যদি কোনো পেশেন্ট থাকে সে ডায়াগনোসিস করার জন্য আপনাকে কি করতে হবে, 72 আওয়ার্স প্রলং ফাস্টিং ইজ দ্য ডায়াগনস্টিক টেস্ট ফর দ্য ইনসুলিনোমা। এটার জন্য অবশ্যই সুপারভাইজ, মানে আপনাকে হসপিটালে ভর্তি রেখে 72 আওয়ার্স ফাস্টিং রেখে তারপরে আপনি ইনসুলিন লেভেল, সি পেপটাইড, অনেক কিছুই আপনি করতে পারবেন, করে আপনাকে ডায়াগনোসিসটা করতে হবে। সো এটা আরো স্পেশালাইজ টক, আমি হয়তো অন্য একটা লেকচার আপনাদের সাথে ডিসকাস করব, বাট একটাই মনে রাখতে হবে, ইনসুলিনোমার ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে 72 আওয়ার্স ফাস্টিং।
নেক্সট কি করবেন, আপনি হয়তো বা ডায়াগনোসিস করলেন, ইজ এ ডায়াগনস্টিক টেস্ট। তারপরে আমরা করবো কি একটা সিটি প্যানক্রিয়াস করে ফেলবো, লোকালাইজেশন টেস্ট। এই যে লোকালাইজেশন মানে প্যানক্রিয়াসের ভিতরে যে টিউমারটা কোথায় আছে, ঠিক আছে, তাহলে আমরা করবো কি ওখানে আমরা ডায়াগনোসিস করার জন্য সিটি প্যানক্রিয়াস করবো। দিস ইজ কল্ড লোকালাইজেশন টেস্ট। এখন আপনি বলতে পারেন স্যার এত কিছু দরকার কি, যদি মনে হয় ফার্স্টিং ডাইরেক্টলি সিটি প্যানক্রিয়াস করেই তো আমরা একটা টিউমার ধরে ফেলতে পারবো। নো মাই ডিয়ার, কেন না? কারণ এই সিটি প্যানক্রিয়াস করেন আর সিটি যে কোনো এন্ডোক্রাইন গ্ল্যান্ডই করেন, এমআরআই করেন, সিটি করেন, আপনি কিন্তু টিউমার পেতে পারেন। টিউমার মানে যে ওই টিউমারই এই কাজ করছে সেটা কিন্তু না। এটাকেই বলা হয় ইন এন্ডোক্রাইন ইনসিডেন্টাল ওমা মাই ডিয়ার, মানে ইনসিডেন্টালি ফাইন্ডিং যেই টিউমার, বা অনেক সময় ক্রোমোফোস মানে নন ফাংশনিং সেল দিয়েও অনেক সময় এই ধরনের টিউমার এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কমন। তো এই জন্যই ডাইরেক্টলি সিটি স্ক্যান করা হয় না, আনটিল আদারওয়াইজ ইউ প্রুভড ইট দিস ইজ ইনসুলিনোমা মাই ডিয়ার। ধরতে পারছি কথাটা? তাহলে আমার মনে হয় যে আমরা সুপারভাইজ করে লোকালাইজ করে সিটি প্যানক্রিয়াস করব, তারপরে আমরা ট্রিটমেন্টে চলে যাব। যেহেতু এটা একটা টিউমার, এটা ট্রিটমেন্ট কি হবে? ডেফিনেটলি ইজ এ সার্জারি, ডেফিনেটলি ট্রিটমেন্ট হবে সার্জারি। বাট যেহেতু আমরা মেডিসিনের লোক, আমরা মেডিসিন দিয়ে কিছু হেল্প করতে পারি, যেই রোগীগুলোকে সার্জারি করা যাবে না। মিনস আমি একটা বক্স দিয়েছি, এসএস বক্স, ওয়ান্স अगेन ডাবল স্ট্রেংথ ইনসুলিন। ইনসুলিনোমা ইজ নাথিং বাট ডাবল স্ট্রেংথ ইনসুলিন, মানে আপনি কিছু ড্রাগ ইউজ করতে হয়, ডি ফর ডায়াজক্সাইড and S for somatostatin my dear। এই ড্রাগগুলো ইউজ করা যেতে পারে যে পেশেন্টদেরকে আপনি সার্জারি করতে পারবেন না। আমরা যে ডেভিডসনের যে বক্সটাতে ছিলাম, যেইভাবে ডেভিডসন আমাদেরকে বুঝিয়েছেন ইজ ফ্যান্টাস্টিক, লাভলি। বাট আপনাদের এই ডেভিডসনের যে ফ্লো চার্ট থেকে আমি আপনাদেরকে এসএস ফ্লো চার্ট বলতে পারি, অথবা এসএস বক্সেসে নিয়ে গেছি, এবং এসএস বক্সেসে নিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। সো ডেভিডসনের ফ্লোচার্ট থেকে আমরা যদি এসএস বক্সে আবার যদি একটু রিক্যাপ করি তাড়াতাড়ি, তাহলে কি হবে? ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিস ডেফিনেটলি দ্য মোস্ট কমন, অ্যান্ড হুইপলস ট্রায়াড আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে 3টা ট্রায়াড মিললেই আমরা এটাকে ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া বলবো। এবং নন ডায়াবেটিক্স পেশেন্টদেরকে কোনটা হবে সেটা আমরা শিখিয়ে দিছি যে এক্সপ্লেইন মাইড, এবং আরো বলছি যে পিটিউটারি অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইনসাফিসিয়েন্সি আমাদেরকে অ্যাকসেপ্ট করেই ইনসুলিনোমা ডায়াগনোসিস করতে হবে। তাহলেই আমরা নন ডায়াবেটিক্স পেশেন্টদের যে ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া হবে তাদেরকে আমরা ডায়াগনোসিস করতে হবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া নন ডায়াবেটিক্স মানে হচ্ছে ইনসুলিনোমা। তাহলে আমরা কি করব যে এই ডায়াগনোসিসটা ঠিক মতো করতে পারবো, প্রোভাইডেড দ্যাট ইনসুলিন, সি পেপটাইড, প্রো ইনসুলিন, ইনসুলিন রেশিও করে আমরা দেখব যে ইয়েস ইনসুলিন লেভেল উইল বি ভেরি ভেরি হাই, প্রো ইনসুলিন, ইনসুলিন রেশিও উইল বি ভেরি ভেরি হাই, সি পেপটাইড উইল বি ভেরি ভেরি হাই। তাহলে এইরকম সাসপেক্ট করে আমরা কি করব? সাসপেক্টেড 72 আওয়ার্স ফাস্টিং প্রলং করে ডায়াগনস্টিক টেস্ট হবে ইনসুলিনোমা, ইয়েস মাইডে, এবং এটাকে আমরা লোকালাইজ করার জন্য একটা সিটি স্ক্যান করে আমরা বের করতে পারবো। এবং ট্রিটমেন্ট হবে, ডেফিনেটলি ট্রিটমেন্ট হবে সার্জারি। এবং ইন দ্যাট কেস যদি সার্জারি কন্ট্রাইন্ডিকেটেড হয়, আমরা মনে রাখবো ইনসুলিনোমা ইজ এ ডাবল স্ট্রেংথ ইনসুলিন। মনে রাখার জন্য ডাবল স্ট্রেংথ ইনসুলিন, ডি ফর ডায়াজক্সাইড, এস ফর once again somatostatin। এইভাবে কিন্তু আমরা ট্রিট করতে পারি। Yes my dear doctor, listen very carefully, one of the important talk I need to share। Yes, আমরা যে জিনিসটা দেখলাম, আমি যে একটা অ্যাপ্রোচ দেখাইলাম যে ডেভিডসনের বক্স থেকে বা ডেভিডসনের ফ্লোচার্ট থেকে আমরা কিভাবে এসএস বক্সে আসতে পারি, এবং এসএস বক্স কিন্তু আপনাকে আরো বেশি বেনিফিট দেবে, আপনাকে আরো বেশি শিক্ষা দেবে, এবং আপনাকে বেশি কনফিডেন্ট দেবে। সেই কনফিডেন্ট দেওয়ার জন্যই কিন্তু আমার এই কষ্ট, আমার এই প্রচেষ্টা আপনাদের জন্য করে যাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। I hope that you enjoyed my dear all doctors. Thank you very much.